আমেরিকার মতো একটা পাগল, যে আমি আমি পাগলই বলবো, যে ডোনাল্ড ট্রাম্প, তার হাতে যদি আসলে পারমাণবিক শক্তির ক্ষমতা থাকে, এট এনি টাইম যে কোনো কিছু হইতে পারে। তো পৃথিবীতে একটা পারমাণবিক যুদ্ধের দিকেই আগাচ্ছে যতটুকু যা মনে হচ্ছে, যদিও এটা আসলে প্রত্যাশিত না। কারণ পৃথিবী যদি যেভাবে শাসকরা দ্বারা দেশ পরিচালনা করতেছে, যেভাবে যুদ্ধে দামা বাজাচ্ছে, যেভাবে অন্যায়কে ন্যায় করার, সাদাকে কালো, সত্যকে মিথ্যা করার ধামাচাপা দেওয়া হচ্ছে, একটা প্রচেষ্টা চালাচ্ছে, তাতে আসলে বিশ্ব আসলে যুদ্ধের দিকে আগাচ্ছে। এখন এই যে ইরানের উপর যে যুদ্ধটা চাপায়া দিচ্ছে, সেইটার জবাব দেওয়া হচ্ছে ইরানের পক্ষ থেকে, শক্তিশালী জবাব দিচ্ছে। কিন্তু এটাও বাস্তবতা, ইসরায়েল যদি তাদের অস্তিত্ব হুমকির মুখে মনে করে, যেহেতু তাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে, যদিও তারা ঘোষণা দেয় নাই, কিন্তু তাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে, তখন যখন যদি তারা অস্তিত্ব হুমকির মুখে যদি মনে করে, তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। তো এই ক্ষেত্রে আসলে বিশ্ব নেতাদের একটা সজাগ দৃষ্টি রাখতে হবে, পৃথিবী যেন আসলে পারমাণবিক যুদ্ধের দিকে না যায়। কারণ পারমাণবিক যুদ্ধের দিকে গেলে তো সবাই ধ্বংস হবে, আমি আপনি কেউই রেহাই পাবো না দিন শেষে। তো এই অবস্থায় যারা আসলে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলা যারা আছে, মুসলিম বিশ্বের একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তার মানে বলিষ্ঠ ভূমিকা রাখা মানে এই না যে তারা আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ নিবে। কারণ ইরান আমেরিকা ইসরায়েলের শত্রু কেন হয়েছে? উইদাউট এনি ডাউট এটা তারা হচ্ছে গাজার পক্ষ নেওয়ার অবস্থার কারণে। সারা পৃথিবীতে মুসলিম যেখানে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, ইরান কিন্তু সেখানে তাদের তাদের পক্ষ নিচ্ছে। তো এই ক্ষেত্রে মুসলিম বিশ্বের সাধারণ নাগরিক যারা আছে, সাধারণ জনগণ যারা আছে, তারা তো ইরানকেই সমর্থন জানাচ্ছে। কিন্তু মুসলিম বিশ্বের শাসক যারা আছে, তাদের ভিতরে তো ধরেন স্বাভাবিকভাবে আমরা যদি আরব রাষ্ট্রগুলার দিকেই তাকাই, আরব রাষ্ট্রের শাসকগুলা দেখা যাচ্ছে তারা, দেখেন মক্কা মদিনার মতো পবিত্র রাষ্ট্র, আমাদের পবিত্র ভূমি, যেটা আমরা যারা মনের গভীর থেকে ভালোবাসি মক্কা মদিনাকে, সেই মক্কা মদিনার যে সৌদি আরব, যে সৌদ রাজবংশ যারা বলেছে, তারা এখন দেখা যাচ্ছে যত অন ইসলামিক কাজ সমস্ত কিছু করতেছে। এই বিষয়গুলো আমি বাদ দিলাম। দেখেন তারা কিভাবে আরব রাষ্ট্রগুলা কিভাবে তারা ইসরায়েলকে সমর্থন করতে পারে, দ্বিরাষ্ট্রকে তারা কেমনে সমর্থন করতে পারে? আমি একজন বাংলাদেশী সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় দ্বিরাষ্ট্র সমাধান, দ্বিরাষ্ট্র যে সমস্যার সমাধান, এটারও আসলে কোনো যৌক্তিকতা নাই। কারণ আর ইসরায়েল রাষ্ট্রটাই তো হয়েছে মিথ্যার উপর। ব্রিটিশ একজন শাসক ঘোষণা দিল, আরব রাষ্ট্রতে এসে আরেকজনের ভূমি দখল করে তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেললো, এবং তারা ঘোষণা দিল এটা প্রমিস ল্যান্ড। হাউ ফানি! তো এই অবস্থায় আসলে মুসলিম বিশ্বের শাসকরা যদি ঐক্যবদ্ধ হয়, ওআইসি যদি কার্যকর হয়, তাইলে আর আমেরিকা ইসরায়েল তখন এত সাহস পাবে না যে কোন একটা রাষ্ট্রে গিয়ে তারা এইভাবে আগ্রাসন চালাবে, হামলা চালাবে, সেই সাহসটা পাবে না। আর মুসলিম বিশ্ব অনৈক্য বলেই দেখা যাচ্ছে আজকে মুসলিমরা সারা পৃথিবীতে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এবং ফিলিস্তিনের মতো যারা আসলে একটা রাষ্ট্রের যেসব উপাদান প্রয়োজন, সকল উপাদান থাকার সত্ত্বেও, এবং ওই ভূমির প্রকৃত মালিকানা তাদের হাতে থাকার পরেও কিন্তু তারা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাচ্ছে না, পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে জাতিসংঘেতে তারা পড়ে আছে। এখন পৃথিবীতে আসলে যুদ্ধ জিনিসটা আসলে কিছু ক্ষেত্রে আসলে অনিবার্য, আর কিছু ক্ষেত্রে আসলে আমরা যত চেষ্টা করা উচিত যেন যুদ্ধ আসলে না হয়। কারণ যুদ্ধ হলে যারা শাসক শ্রেণীর থাকে, শাসক শ্রেণীর চাইতে আসলে ক্ষতিটা বেশি হয়ে গেল সাধারণ নাগরিকদের। দেখেন এখন ইসরায়েলে কারা মারা যাচ্ছে, অবশ্যই অনেক বেসামরিক নাগরিক মারা যাচ্ছে। এই যে আমেরিকা ইসরায়েল যে হামলা চালাচ্ছে, ইরানে কারা মারা যাচ্ছে? বেসামরিক নাগরিকরাই বেশি মারা যাচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে। তো এই অবস্থায় ক্ষতিটা হয় সাধারণ মানুষের। তো এই অবস্থায় যুদ্ধ কাম্য না। কিন্তু পৃথিবীর ইতিহাস তো এটাই বলে যে যুদ্ধ অনেক ক্ষেত্রে অনিবার্য। ইরানের উপর যেহেতু যুদ্ধটা চাপায় দিচ্ছে আমেরিকা ইসরায়েল, তো এখানে অবশ্যই ইরান দাঁত ভাঙ্গা জবাব দিবে, এবং এটা তাদের নৈতিক দায়িত্ব। আমেরিকা ইসরায়েলকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, এবং সেটা অলরেডি দেওয়া হচ্ছে। তো এই অবস্থায় যুদ্ধটা যদি আরো লং লাস্টিং হয়, তো এই যুদ্ধটা এক পর্যায়ে দেখা যাচ্ছে আরো ব্যাপক আকার ধারণ করতে পারে। এটা এমন হতে পারে, যেহেতু এখন পৃথিবীর এই যে ইসরায়েল রাষ্ট্রের মতো, আমেরিকার মতো একটা পাগল, যে আমি আমি পাগলই বলবো, যে ডোনাল্ড ট্রাম্প, তার হাতে যদি আসলে পারমাণবিক শক্তির ক্ষমতা থাকে, এট এনি টাইম যে কোনো কিছু হইতে পারে। তো পৃথিবীতে একটা পারমাণবিক যুদ্ধের দিকেই আগাচ্ছে যতটুকু যা মনে হচ্ছে, যদিও এটা আসলে প্রত্যাশিত না। কারণ পৃথিবী যদি যেভাবে শাসকরা দ্বারা দেশ পরিচালনা করতেছে, যেভাবে যুদ্ধে দামা বাজাচ্ছে, যেভাবে অন্যায়কে ন্যায় করার, সাদাকে কালো, সত্যকে মিথ্যা করার ধামাচাপা দেওয়া হচ্ছে, একটা প্রচেষ্টা চালাচ্ছে, তাতে আসলে বিশ্ব আসলে যুদ্ধের দিকে আগাচ্ছে। তো একটা বৃহৎ যুদ্ধের অবস্থা দিকে আগাচ্ছে পৃথিবী, যদিও এটা আসলে কাম্য না। কিন্তু আমরা নাগরিক হিসেবে কি বলি, এখানে এসে কি বললাম, এটাতে তো আর বিশ্ব নেতাদের কিছু যায় আসে না। তো বিশ্ব নেতারা যদি আবার চিন্তা করেন আসলে তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে, তাহলে সেটার সমস্যার সমাধানও আছে, সমাধানও হতে পারে। তো আমরা আসলে সমস্যার সমাধানের পক্ষেই থাকবো। কিন্তু যদি আসলে ইরানের উপর তারা আরো ব্যাপক কোনো আগ্রাসন চালায়, ব্যাপক আরো হামলা
চালায়, তাহলে সেক্ষেত্রে ইরান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া তারাও চুপ থাকবে না। তারাও নিঃসন্দেহে তাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা তারাও প্রয়োগ করবে, যেটা আলটিমেটলি পরবর্তীতে দেখা যাচ্ছে একটা ব্যাপক আকার ধারণ করতে পারে। ইসরায়েল পৃথিবীর বুকে এমন একটি রাষ্ট্র, এই রাষ্ট্রটা যতদিন পৃথিবীর বুকে থাকবে পৃথিবীতে শান্তি আশা করাটাই বোকামি। আপনি দেখেন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাটা কিভাবে হয়েছে। ব্রিটিশ একজন, তিনি বেলফোর ঘোষণা দিলেন, সেই বেলফোর ঘোষণার ভিত্তিতে তারা আরবের বুকে একটি ইসরায়েল নামক একটি রাষ্ট্র ঘোষণা করলো। আরবরা শুরুতে এর বিরোধিতা করছে এবং আরবরা এক পর্যায়ে যারা যুদ্ধেও কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে আরবদের যে আসলে তাদের অনৈক্য এবং নেতৃত্বের একটা যে আসলে তাদের একটা টানাপোড়েন ছিল, এবং কে নেতৃত্ব দিবে কে হাল ধরবে এটার কারণে, এবং তারা সম্মিলিতভাবে যদি তখন মানে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করতো, তখন কিন্তু ইসরায়েল রাষ্ট্র টিকে থাকা সম্ভব ছিল না। কিন্তু তারপরেও ইসরায়েল দেখা যাচ্ছে 4টা যুদ্ধ হয়েছে, আরব ইসরায়েল যুদ্ধ, সেই যুদ্ধে ইসরায়েল রাষ্ট্রটা টিকেই আছে। এবং ইসরায়েল রাষ্ট্র যখন থেকে মানে প্রতিষ্ঠা হয়েছে, আপনি দেখেন এই মধ্যপ্রাচ্যের বুকে কি কোনো শান্তি আছে? এবং পৃথিবীর যেই কোনো জায়গায় অনেকেই বলে থাকে যে 1/11-এর যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটার পিছনে ইসরায়েলের হাত আছে। কারণ ওই 1/11-এ অসংখ্য অগণিত ইহুদি তারা এখানে চাকরি করতো, কিন্তু যেদিন ঘটনাটা ঘটে সেদিন কিন্তু সেখানে কোনো ইহুদি ছিল না। তো ইহুদি এই রাষ্ট্রটা আপনি দেখেন সারা পৃথিবীতেই বলা হয় যে আসলে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে রাষ্ট্র হইতে হবে, সেকুলারিস্ট রাষ্ট্র হইতে হবে, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র মানে ধর্মটাকে সবাই পাশ কাটানোর চেষ্টা করে রাষ্ট্রগুলা দিকে তাকানো আমরা এটাই দেখতে পাই। কিন্তু দেখেন ইসরায়েল সেই নিজস্ব একটা নিজেরাই একটা সম্পূর্ণভাবে উগ্রবাদী জায়নবাদী একটা ধারণার উপর তারা ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠা করে রাখছে, তাও আবার অন্যের ভূমিতে। ফিলিস্তিন দেখেন, সেখানে ফিলিস্তিনের জনগণের কোনো স্বাধীনতা নাই, ফিলিস্তিনের নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে। তো এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। কারণ আপনারা জানেন বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ কারা করতেছে, যদি তাকান বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করতেছে দিন শেষে এই ইহুদিরাই। এবং বিশ্ব মিডিয়া কাদের কন্ট্রোলে? এই ইহুদিদের কন্ট্রোলে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সে তো একটা হাতের পুতুল, সে একটা পাগল। এবং সে হাতের পুতুল কাদের পুতুল? ইহুদিদের পুতুল। ইহুদি কিছু লোকজন তাকে এক জায়গায় নিয়ে গেল, নিয়ে গিয়ে তাকে দেখা যাচ্ছে তার হাততালি দিল, কিছু তার কিছু প্রশংসা করলো, যেই কারণে দেখা যাচ্ছে সে ইরানের মতো একটি রাষ্ট্রে সে তারা হামলা করছে। এবং এই সাহসটা তারা কিভাবে পাইছে? যখন দেখছে যে আসলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তারা ধরে নিয়ে গেছে, এবং সেটার বিপরীতে দেখা যাচ্ছে নিকোলাস মাদুরোর বন্ধু যারা ছিল রাশিয়ার পুতিনের কথাই যদি বলি, পুতিন ওইরকম ভাবে খুব বেশি সাড়া দেয় নাই। সেই কারণে দেখা যাচ্ছে হয়তো বা ইরান আক্রমণ করলেও তারা ইরানের যে সরকার বা রাষ্ট্র কাঠামো সেটাকে তারা পরিবর্তন করে ফেলতে পারবে, তারা আশা করছিল। কিন্তু ইরানের জনগণ যখন দেখলো, ইরানের জনগণ দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা মানে অনেক কারণে অর্থনৈতিক মন্দা চলতেছিল বা সরকারের নানান মানে নীতিগত সিদ্ধান্তে তারা বিরুদ্ধে ছিল। কিন্তু যখন দেখা যাচ্ছে আমেরিকা ইসরায়েল আক্রমণ করছে, তখন কিন্তু আর ইরানের জনগণ মানে এই সরকারের পক্ষ নিল তারা, এবং তারা অলরেডি 10 লক্ষ লোক প্রস্তুত হয়ে আছে যে যদি আমেরিকা ইসরায়েল যদি তারা স্থল হামলা চালায়, তাহলে 10 লক্ষ লোক প্রস্তুত আছে যে তারা সেই হামলা প্রতিরোধ করবে। এখন বর্তমানে আপনার যদি এই আমেরিকা ইসরায়েল এরা এমন একটি রাষ্ট্র, আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তারা নানান ব্লেম দিচ্ছে যে ইরাকে তারা এখানে আপনার ইরাকে হামলা কেন চালাইলো? ইরাকে হামলা চালিয়ে তারা ইরাকের লক্ষ লক্ষ নারী শিশু হত্যা করছে। আপনি লিবিয়ার দিকে তাকান, লিবিয়াতে তারা এই মুয়াম্মার গাদ্দাফি, দেখা যাচ্ছে সে মুয়াম্মার গাদ্দাফি দীর্ঘ 42 বছর শাসন ক্ষমতায় ছিল, কিন্তু সে কিন্তু আলটিমেটলি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করছিল। সেখানকার নাগরিকদের ট্যাক্স দিতে হইতো না, সেখানকার যদি একজন বেকার যুবক তারকে ভাতা দেওয়া হইতো, কোনো নবদম্পতি তারা বিবাহ করলে তাদেরকে মানে তাদের যা যা প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করা হতো। এত একটা কল্যাণ রাষ্ট্র ছিল। সেই কল্যাণ রাষ্ট্রের একটা উত্তর অঞ্চলের একটা জনগোষ্ঠীকে ইসরায়েল খেপিয়ে দেখা যাচ্ছে তারা সেখানকার একটা হামলা চালালো এবং লিবিয়া রাষ্ট্রকে ধ্বংস করে ফেললো। এখন এখন পর্যন্ত কোনো সেখানে সেন্ট্রাল কোনো নেতৃত্ব নাই, কেন্দ্রীয় কোনো নেতৃত্ব নাই, এক এক অঞ্চলে এক একজন শাসন করতেছে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রই, যে রাষ্ট্রটাই আমেরিকা ইসরায়েলের যে বিশ্ব ব্যবস্থা সেই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছে, সেই রাষ্ট্রের শাসককেই সেই রাষ্ট্রটাকেই ধ্বংস করে দিচ্ছে আমেরিকা ইসরায়েল, শুধুমাত্র তাদের যে তেল নির্ভর অর্থনীতি, তেলের লোভে, তাদের তাদের নিজস্ব অর্থনীতিকে শক্তিশালী করার লোভে। এবং মতাদর্শিক তো লড়াই আছেই। এখন দেখা যাচ্ছে পৃথিবীতে আমরা যতই যাই বলি, বাংলাদেশে দেখা যাচ্ছে মানে এমন অনেক গোষ্ঠী আছে যারা বলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হইতে হবে, ধর্মটাকে পাশ কাটিয়ে যে যেভাবে পারে রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু আপনি বাংলাদেশে যদিও এখন আমরা ডানপন্থার একটা উত্থান দেখতে পাচ্ছি, কিন্তু এই ডানপন্থার উত্থানের পরে দেখা যাচ্ছে বাংলাদেশের ভিতরে অনেকেই আছে বামপন্থী যারা আছে,
বা যারা আরো লিবারেল চিন্তা ভাবনা করে তারা এটাকে নিয়ে অনেক মানে হতাশা প্রকাশ করে। কিন্তু আপনি ইউরোপ আমেরিকার দিকে তাকান, সেখানেও নিঃসন্দেহে ডানপন্থারই উত্থান ঘটতেছে। এবং এই ডানপন্থার উত্থান সেখানে কিন্তু তাদেরকে মানে এগুলো নিয়ে কিছু বলা হয় না। অর্থাৎ আমেরিকা ইসরায়েল যেটা করবে সেটারই আইডল হিসেবে চিন্তা করা হয়, মানে অনেকেই চিন্তা করে। এবং আমেরিকা ইসরায়েল দেখেন সারা পৃথিবীতে গণতন্ত্র, মানবাধিকার, এসব নানান থিওরি তারা দিয়ে, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, নানান থিওরি নিয়ে আসে। অথচ তাদের নিজস্ব দেশেই আপনার কি মনে হয় এগুলো আছে? একদমই নেই। তারা তাদের নিজস্ব দেশে দেখা যাচ্ছে নিজেদের নাগরিকদের নিরাপত্তা টিকিয়ে দেয়, নিজেদের নাগরিকদের সম্মান মর্যাদা এমনও ঘোষণা দেওয়া হয়েছে যদি একজন আমেরিকানের কেউ ক্ষতি করার চেষ্টা করে তার শেষ দেখে ছাড়বে তারা। অথচ তারা লাখ লাখ নিরপরাধ নারী শিশুকে হত্যা করতেছে। ফিলিস্তিনের মানুষ এখনো তারা মানে তারা বেঁচে থাকার মতো যে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, না সাধারণ ন্যূনতম নিরাপত্তা পর্যন্ত তাদেরকে নেই। তারা যে মানে জেরুজালেমে গিয়ে নামাজ পড়বে বা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়বে, সেই নামাজ পড়ার অধিকারটুকু তাদেরকে দেওয়া হয় না। নামাজরত অবস্থায় তাদের উপর হামলা করা হচ্ছে। তো এখন আপনি দেখেন জাতিসংঘের যে আমাদের আন্তর্জাতিক আইন, সেই আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে স্বয়ং যুক্তরাষ্ট্র, স্বয়ং ইসরায়েল। অথচ তাদের বিরুদ্ধে কিন্তু আসলে ওই জাতিসংঘটাই হচ্ছে যেহেতু তাদের বিরুদ্ধে জাতিসংঘ কি ব্যবস্থাটা নিবে, এই হচ্ছে রিয়েলিটি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।